আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম জ্যামিতির সব খুঁটিনাটি অর্থাৎ বেসিক একদম সব কিছুই যেগুলো উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু এমসিকিউ সলভ করার ক্ষেত্রেও আমাদের বেসিকটা খুবই প্রয়োজন। আর ভিডিওটা যারা দেখেননি আগের প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখা যেতে পারে। এখন আমরা আলোচনা করব উপপাদ্য প্রমাণ করার জন্য আরও কিছু বেসিক যেগুলো ওই ভিডিওতে ছিল না, তবে ওই ভিডিওটা যথেষ্ট বেসিক রয়েছে। এটাও কিন্তু বেসিকের মধ্যেই, তবে একটু ভিন্ন রকম। আমরা সেগুলো একটু দেখব। তো উপপাদ্য প্রমাণ করার জন্য যে বেসিকগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে ঘনবস্তু বা ত্রিমাত্রিক বস্তু। এখন ঘনবস্তু বা ত্রিমাত্রিক বস্তু যেটাকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু, যেটাকে বলা হয় 3D বলা হয়, 3 ডাইমেনশন। এখন আমরা যদি দেখি স্বাভাবিকভাবে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রিলেটেড যে সকল চিত্র রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রিলেটেড, সেগুলোকে আমরা বলতে পারবো কিন্তু ত্রিমাত্রিক বস্তু। অর্থাৎ যেগুলোতে দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা রয়েছে সেগুলোকে আমরা বলতে পারবো ত্রিমাত্রিক বা ঘনবস্তু। এরপর আমরা দেখবো দ্বিমাত্রিক বা ঘনবস্তু, দ্বিমাত্রিক বা 2D চিত্র কোনগুলো। দ্বিমাত্রিক বা 2D মানে হচ্ছে যেখানে দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, সেগুলোকে আমরা বলবো দ্বিমাত্রিক বা 2D চিত্র। অর্থাৎ 2D চিত্র বা টু ডাইমেনশনাল অর্থাৎ দ্বিমাত্রিক বস্তু হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ যেগুলোতে আছে কিন্তু উচ্চতা নেই। এরপর আমরা দেখব একমাত্রিক বস্তু অর্থাৎ 1D, অর্থাৎ দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই। একমাত্রিক বস্তু বা 1 ডাইমেনশনাল অর্থাৎ 1D মানে হচ্ছে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, সেগুলো বলা হয় 1D বা একমাত্রিক। আমরা এখন কথা বলবো রেখাংশ নিয়ে। রেখাংশ মানে হচ্ছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অর্থাৎ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এই সকল বস্তুকে বলা হয় রেখাংশ। অর্থাৎ আমরা একটা রেখা যদি দেখি, এটা একটা রেখা, এই রেখার মাঝখান থেকে আমরা এই অংশটা কেটে নিলাম। এই যে রেখার মাঝখান থেকে এই অংশটা যেহেতু কেটে নিলাম, এই অংশটাকে বলা হয় কিন্তু রেখাংশ। তাহলে আমরা রেখাংশ বুঝে গেলাম, কিন্তু এখন দেখব রেখা কি। তাহলে রেখা যদি দেখি, রেখা মানে হচ্ছে অর্থাৎ যার দুই দিকে বর্ধিত করা যায়, এটা একটা দিক, এটা একটা দিক, যার দুই দিকেই বর্ধিত করা যায়, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। অর্থাৎ আমি চাইলে এদিকে যত দূর ইচ্ছা বাড়াতে পারবো এবং এদিকে যত দূর ইচ্ছা বাড়াতে পারবো। এইরকম কোনো সদৃশ্য বস্তুকে বলা হয় রেখা, যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এবার হচ্ছে রশ্মি। রশ্মি মানে হচ্ছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তবে যার একদিকে বর্ধিত করা যায়। অর্থাৎ এই একদিকে বর্ধিত করতে পারবো এবং অন্যদিকে বর্ধিত করা যাবে না, এই একদিকেই আমি চাইলে বাড়াতে পারবো, সেটা হচ্ছে রশ্মি। অথবা আমি চাইলে এদিকেও বাড়াতে পারি, সেটা হচ্ছে রশ্মি। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমরা দেখব সাধারণ বাহু। সাধারণ বাহু কি? সাধারণ বাহু হচ্ছে একটা চতুর্ভুজ, মনে করেন একটা ত্রিভুজ অথবা চতুর্ভুজের মাঝখানে যে বাহুটা থাকে সেটা হচ্ছে সাধারণ বাহু। যেমন এই একটা ত্রিভুজের মাঝখানে যে বাহুটা আছে, যেমন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মাঝখানে একটা বাহু আছে, এটাকে বলা হয়, এই বাহুটাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে আমরা বুঝতে পারলাম এই বাহুটাকে বলা হয় সাধারণ বাহু। একইভাবে এই ত্রিভুজের মাঝখানে যে বাহুটা আছে এটাকে বলা হয় সাধারণ বাহু, এবং এই চতুর্ভুজের মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় সাধারণ বাহু। তবে এই ধরনের সাধারণ বাহু আমরা যখন কোনো চিত্র দেখব তখন ডিটেলস বুঝতে পারবো। এখন আমরা দেখব বিন্দু। বিন্দু কি? বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কোনোটাই নেই। অর্থাৎ বিন্দু হচ্ছে ঠিক গোলাকারে ছোট্ট একটা ক্ষুদ্র একটি কণার মতো, যেটির কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই, যা নির্দিষ্ট একটা কেন্দ্র ধরেই কিন্তু কাজ করে, সেটাকে বলা হয় বিন্দু। তাহলে বিন্দুর আমরা বুঝলাম যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই। এখন আমরা দেখব সমবিন্দু কি। সমবিন্দু হচ্ছে 3 বা ততোধিক রেখা একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুকে বলা হয় সমবিন্দু। অর্থাৎ এই যে আমরা চিত্রের মধ্যে দেখতে পেলাম, এটাকে বলা হয় সমবিন্দু। অর্থাৎ এইটা একটা রেখা, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, মাঝখানে যে এই যে এটা একটা বিন্দু তৈরি হলো, এটাকে বলা হয় সমবিন্দু। এরপর আমরা দেখব সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কি? সমান্তরাল রেখা হচ্ছে দুইটি রেখা যখন সমান দূরত্ব, সমান্তরাল রেখা বা সমান্তরাল সরল রেখা বলা হয়, যেটাকে সমান দূরত্ব থাকলে সেটাকে বলা হয় সমান্তরাল রেখা। অর্থাৎ আমরা যদি একটু দেখি, মনে করেন এইটা একটা রেখা এবং এইটা একটা রেখা। এখন এটার দূরত্ব যদি সমান হয়, অর্থাৎ এই যে দূরত্ব, এই দূরত্বটা যদি সমান হয়, তখন সেটাকে বলা হয় আমরা সমান্তরাল রেখা। আমরা কিন্তু রেল লাইনের কথা বলতে পারি। রেল লাইনের কিন্তু দুইটা যে সারি আছে, ওই দুইটা লাইনের কিন্তু দূরত্ব কিন্তু
সমান দূরত্ব, অর্থাৎ সমান সমান দূরত্ব নিয়ে কিন্তু সমান্তরাল রেখা বা রেল লাইন তৈরি। এরপর আমরা দেখব স্থান। স্থান মানে কি? কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় স্থান। অর্থাৎ কোনো নির্দিষ্ট আকারের বস্তু যদি কোনো জায়গা দখল করে সেটাকে বলা হয় স্থান। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা একটা বাক্স, মনে করি এটা একটা বাক্স, এই বাক্সে কিন্তু এই যে নির্দিষ্ট অংশ দখল করে আছে সেটাই হচ্ছে কিন্তু স্থান। অথবা আমরা যদি দেখি একটা বৃত্ত, একটা বৃত্ত কিন্তু একটা নির্দিষ্ট স্থান দখল করে আছে সেটাই হচ্ছে কিন্তু স্থান। কিংবা একটা গাড়ি, একটা গাড়ি কিন্তু মনে করি এটা একটা গাড়ি, এই গাড়িটা কিন্তু নির্দিষ্ট একটা স্থান দখল করে আছে সেটাই হচ্ছে কিন্তু স্থান। আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব তল। তল কি? তল আমরা যদি একটু সংক্ষেপে প্রথম সংজ্ঞাটা দেখি, কোনো কিছুর বাইরের অংশ বা উপরিভাগের ক্ষেত্রফলকেই তল বলে। অর্থাৎ আমরা যদি একটা ঘনক দেখি, এটা একটা ঘনক, এটা একটা ঘনক, এই ঘনকটা যে আঁকলাম এবং এই ঘনকের এক একটা তল আমি একটু দেখাই। যেমন এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, দুইটা তল, এটা একটা তল, তিনটা তল, এরপরে এদিকে একটা তল আছে, এটা একটা তল, চারটা তল, এদিকে একটা তল আছে, পাঁচটা তল, এবং এদিকে একটা আছে, ছয়টা তল। এভাবে কিন্তু একটা ঘনকে 6টি তল থাকে। ঠিক তেমনি আমরা তল বলতে চাচ্ছি উপরিভাগ অংশকে বুঝাই। যেমন আমরা যদি একটা বাক্সের কথা দেখি, একটা বাক্সও কিন্তু 6টা তল, অর্থাৎ উপরিভাগের 6টা অংশ আছে। এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 90 ডিগ্রি এবং হচ্ছে 180 ডিগ্রি। এর মাঝখানে কিন্তু টিটা আছে। এই টিটা মানে হচ্ছে কোনো কোণ বোঝায়। অর্থাৎ এই কোণটার হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড় অথবা 180 ডিগ্রি চেয়ে ছোট। অর্থাৎ এই 90 ডিগ্রি চেয়ে ছোট, কিন্তু 180 ডিগ্রি চেয়ে 90 ডিগ্রি চেয়ে বড়, দুঃখিত, 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোনো কোণ বুঝাইলে সেটাকে আমরা টিটা দিয়ে চিহ্নিত করতে পারি। এখন আমরা দেখব ত্রিভুজের পরিসীমা। আমরা জানি ত্রিভুজের পরিসীমা কিন্তু 3টি। ত্রিভুজের পরিসীমা কয়টি? 3টি। ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমষ্টি কিন্তু ত্রিভুজের পরিসীমা। অর্থাৎ ত্রিভুজের পরিসীমা বলতে 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কিন্তু পরিসীমা বোঝায়। অর্থাৎ এই যে আমরা একটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, এই যে একটা ত্রিভুজ, এই একটা বাহুর দৈর্ঘ্য, এই একটা বাহুর দৈর্ঘ্য, এই একটা বাহুর দৈর্ঘ্য, এই 3টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু ত্রিভুজের পরিসীমা। অর্থাৎ আমি যদি দেখি আবার এই একটা বাহুর দৈর্ঘ্য এবং এই একটা বাহুর দৈর্ঘ্য এবং এই একটা বাহুর দৈর্ঘ্য, এই 3টে বাহুর দৈর্ঘ্য যদি আমরা একসাথে যোগ করি তখন হচ্ছে এটা পরিসীমা হয়। অর্থাৎ এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, আমরা যদি একসাথে 3টাই যোগ করি 3, 4 এবং 5, তখন 5, 4, 9, 9, 3, 12, অর্থাৎ হচ্ছে পরিসীমা হচ্ছে 12 আসে। এটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। এরপরে আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্র। ত্রিভুজের ক্ষেত্র কি? ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্র। অর্থাৎ আমরা যেই ত্রিভুজটা দেখতে পেলাম, এই ত্রিভুজটা কিন্তু 3টে বাহু দ্বারা আবদ্ধ, কিন্তু এর ভিতরে যে অংশটা এটাকে বলা হয়, পুরোটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। এটা টোটালি মিলেই হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। আর পরিসীমার ক্ষেত্রে কিন্তু ভিতরের অংশটা ধরা হয়নি, জাস্ট বাইরের বাহুগুলোর দৈর্ঘ্য ধরেই কিন্তু পরিসীমা নির্ণয় করা হয়েছে। কিন্তু ত্রিভুজ ক্ষেত্রের বেলায় সেটা ভিতরের টোটাল অংশটা নিয়ে কিন্তু ধরা হয়েছে। এরপর হচ্ছে ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হয় ত্রিভুজের মধ্যমা। এই যে ত্রিভুজের মধ্যমা, অর্থাৎ এই যে আমরা ত্রিভুজ একটা আঁকলাম, এটার মাঝখানের অংশ একটু আগে আমরা সেরকম একটা বিষয় দেখতে পেলাম। এই যে মাঝখানের অংশটা, এটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। এরপর হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজের সর্বসমতা নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের যে কোনো উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কিংবা ত্রিভুজ রিলেটেড কোনো কার্যক্রম আমাদের প্রয়োজন হয়। ত্রিভুজের সর্বসমতা বলতে আসলে কি বোঝায়? আসলে বোঝায় দুইটি ত্রিভুজ যদি একটার সাথে আরেকটি সর্বোত্তমভাবে মিলে যায় তবে ত্রিভুজটি দুটি সর্বসম বলা হয়। ত্রিভুজ দুটি সর্বসম হয়। অর্থাৎ সর্বসম চিহ্ন কিন্তু এটা আমরা সবাই জানি। অর্থাৎ এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের
যদি এ বাহু এবং এ বাহু মিলে যায়, এ বাহু এবং এ বাহু মিলে যায় এবং এ বাহু এবং এ বাহু মিলে যায়, তখন সেটা কিন্তু সর্বসম, অর্থাৎ ত্রিভুজটি কিন্তু সর্বসম। আবার এভাবেও হতে পারে, যদি আমরা একটু দেখি, যদি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, যদি এটার বাহু 2 সেন্টিমিটার, এটার বাহু 2 সেন্টিমিটার, এটার বাহু 3 সেন্টিমিটার, এটার বাহু 3 সেন্টিমিটার, যদি এভাবে মিলে যায়, তাহলে এটাও কিন্তু সর্বসম। অর্থাৎ দুইটা ত্রিভুজ যদি একটার সাথে অন্যটি সর্বোত্তমভাবে মিলে যায়, তখন সেটিকে বলা হয় ত্রিভুজের সর্বসমতা। এই বেসিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওটা যারা দেখেননি, তারা চাইলে আগের ভিডিওটা দেখে আসলে এই বিষয়টা সম্পর্কে খুব ভালো ধারণা থাকবে। অর্থাৎ আগের ভিডিও প্লাস এই ভিডিও দুইটা মিলেই কিন্তু একটা জ্যামিতির একটা ভালো বেসিক তৈরি হবে। এরপরে আমরা উপপাদ্য প্রমাণ করতে গেলে আরও ডিটেলস বুঝতে পারবো।